লজ্জা হওয়া উচিত বিএনপি নেতাদের। আপনারা ভারতীয় পণ্য এই মুহূর্তে বর্জন করলে আমাদের জন্য ক্ষতিই হবে। যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? নমস্কার বন্ধুরা, আজ থেকে প্রায় 1.5-2 মাস আগে টুইটারে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট ও অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট শুরু করেছিল বিএনপি। আর আজ এই অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট যখন তুঙ্গে, তখন এই পিনাকি ভট্টাচার্যের মতো কিছু মানুষ এই আগুনে ঘি ঢালার কাজ করছে। ইন্ডিয়ান জিনিসটা আমার কাছে বিশেষ করে বেটার মনে হয়, কারণ আমি এখন যে শার্টটা পরে আছি এটাও ইন্ডিয়ান। এটা আমি ইন্ডিয়াতে গিয়ে যে দামে কিনেছি, বাংলাদেশে ওই দাম দিয়ে এরকম একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া সম্ভব না। এদের মধ্যে কিছু মানুষ এই অ্যান্টি ইন্ডিয়া ভিডিও বানিয়ে মিলিয়ন্স অফ ভিউ নিয়ে আসছে, আর যার ফলে এরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। কিন্তু সাধারণ মানুষের প্রতি না আছে এদের কোনো সহানুভূতি, আর না আছে নিজের দেশের প্রতি কোনো ভালোবাসা। এরা তো ফ্লোতে ভিডিও বানিয়ে দিচ্ছে, কিন্তু এর ফলে বাংলাদেশের আগে কি সমস্যা হতে চলেছে সেই ব্যাপারে হয়তো তারা জানে না। তো আজকের ভিডিওটা আমরা ডিসকাস করব যে এই অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট এবং বয়কট ইন্ডিয়া বাংলাদেশের জন্য কিভাবে সবচেয়ে ভুলের কারণ হতে চলেছে, আর আগে গিয়ে কিভাবে বাংলাদেশকে এটার হারে হারে টের পেতে হবে সেটা এই ভিডিওতে দেখবো। তার সঙ্গে পিনাকি ভট্টাচার্যের মতো কিছু মানুষ ফেক হিন্দু সেজে কিভাবে মুসলিমদের ব্রেন ওয়াশ করিয়ে তাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে এবং যার পিছনে রয়েছে একটা গভীর চক্রান্ত, সেটা আগে এই ভিডিওতে ডিসকাস করব। ভারতীয় পণ্য এই মুহূর্তে বর্জন করলে আমাদের জন্য ক্ষতিই হবে, কিন্তু প্রসাধনীর দিক দিয়ে আমাদের দেশ অনেক পিছনে আছে। আমরা ইচ্ছা করলে ইন্ডিয়াকে বাদ দিতে পারি না। কাস্টমার ভারতীয় জিনিসটাই বেশি পছন্দ করে। বাংলাদেশি পণ্য কেনার ক্ষেত্রে বাংলাদেশি মানুষের আগ্রহ কেন কম? বাংলাদেশি জিনিস বেশিরভাগ 2 নম্বর করে ফেলে। যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? তো বয়কট ইন্ডিয়া কোথা থেকে শুরু হয়েছিল? তো এই বয়কট ইন্ডিয়া সর্বপ্রথম শুরু করেছিল মালদ্বীপ। The Maldivian President Mohammad Muisso's appeal to China to intensify boycott Maldives ट्विटर पर ट्रेंड हो रहा है। मालदीव्स के इलेक्टेड लीडर्स मिनिस्टर्स इंडिया के अगेंस्ट ऐसे ट्वीट कर रहे हैं। Maximum tourists heading to Maldives have been from India. The Maldives government has suspended 3 deputy ministers over derogatory remarks made against India and Prime Minister. আর মালদ্বীপের থেকে ইন্সপায়ার হয়ে আজকে বাংলাদেশ এই অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট শুরু করেছে। কিন্তু মালদ্বীপের অবস্থা দেখেছো কি হয়েছে আগে গিয়ে? তো বাংলাদেশের অবস্থা এমন হতে পারে। এই অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট সর্বপ্রথম মালদ্বীপে শুরু হয়েছিল, আর বাংলাদেশ আজ এই অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট মালদ্বীপের থেকে শিখে ইন্সপায়ার্ড হয়ে আজ অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট এবং বয়কট ইন্ডিয়া মুভমেন্ট চালাচ্ছে। কিন্তু এর ফল তো ভালো হয়নি। উদাহরণ হিসেবে আমরা মালদ্বীপকেই ধরি। যেমন মালদ্বীপ, প্রত্যেক দেশ কি চায়? প্রত্যেক দেশে যে বিরোধী পার্টি চায় তারা পাওয়ারে আসার জন্য একজনকে ভিলেন বানায়, ঠিক আছে? যেমন মালদ্বীপ কাকে ভিলেন বানিয়েছে? মালদ্বীপ ভিলেন বানিয়েছে ইন্ডিয়াকে, কারণ ইন্ডিয়া সবচেয়ে সেফ টার্গেট। কারণ ইন্ডিয়া নো ফার্স্ট ওয়ার পলিসিতে চলে, কারণ ইন্ডিয়া সর্বপ্রথম কাউকে অ্যাটাক করে না। সর্বপ্রথম সামনের জন যদি ইন্ডিয়াকে অ্যাটাক করে তারপরে ইন্ডিয়া অ্যাটাক করবে। তাই সেম মুইজু ইন্ডিয়াকে সেফ টার্গেট হিসেবে চলছে, কারণ চায়নাকে বলে তো ডাইরেক্ট অ্যাটাক করে দেবে। তাই যে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজু সে ইলেকশন জিতার জন্য ইন্ডিয়াকে ভিলেন বানিয়েছিল, আর দেখিয়েছিল যে মালদ্বীপের কারেন্ট গভর্নমেন্ট সে ইন্ডিয়ার বন্ধু, আর এক এক করে ইন্ডিয়া বলে মালদ্বীপকে কবজা করে নেবে। এই ক্যাম্পেইন চালিয়ে সে ইলেকশন তো জিতে গিয়েছিল, সাধারণ মানুষের ব্রেন ওয়াশ তো করে নিয়েছিল। কিন্তু তারপর কি তাদের মিনিস্টাররা একে একে ইন্ডিয়াকে যা বদনাম করেছিল, ইন্ডিয়ার প্রতি বাজে যা কমেন্ট করেছিল, সেগুলো তো হয়তো আমরা কেউ ভুলিনি। কিন্তু আজ প্রেসিডেন্ট মিউজু মালদ্বীপ ইলেকশন তো জিতে গেল, কিন্তু টাকা কোত্থেকে আসবে মালদ্বীপে? কারণ ইন্ডিয়া থেকে তো মেইন টুরিস্ট যেত, এবং ইন্ডিয়ারাও মালদ্বীপে যাওয়া বন্ধ করে দিয়েছে। তো মালদ্বীপ দেউলিয়া হয়ে গেছে। তো মালদ্বীপ অফিসিয়ালি নিজেকে দেউলিয়া ঘোষিত করে দিয়েছে, এবং আজ মালদ্বীপের এক এক মিনিস্টার যারা ইন্ডিয়াকে অপমান করেছিল তারা ইন্ডিয়া যাচ্ছে এবং ইন্ডিয়াকে টুইট করছে এবং ইন্ডিয়ার কাছে ক্ষমা যাচ্ছে যে আমাদের ক্ষমা করে দেওয়া ভুল হয়ে গেছে। আজ মইজু ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক করতে যাচ্ছে, কারণ টাকা তো লাগবে। সে না হয় মানুষের ব্রেন ওয়াশ করে ইন্ডিয়াকে হেড দেখিয়ে, ইন্ডিয়ার প্রতি হেড দেখিয়ে ইন্ডিয়াকে ভিলেন বানিয়ে নিজের পার্টিটাকে তো জিতালাম, নিজের পাওয়ারে চলে আসলাম, নিজের প্রেসিডেন্ট হয়ে গেলাম, কিন্তু পেট চালাতে কই? কিন্তু দেশ চালাতে তো টাকা লাগবে। দেশ তো আর হাওয়া দিয়ে চলে না, অথবা দেশ তো কাউকে ভিলেন বানিয়ে চলে না। তাই আজ এক একজন মালদ্বীপের মিনিস্টার টুইট করছে যে প্রত্যেক ইন্ডিয়ান যদি মালদ্বীপকে 1 টাকা করে ডোনেশন দেয় তাহলে আজ মালদ্বীপ দেউলিয়া হয়ে থেকে বাঁচবে। কিন্তু মালদ্বীপের অবস্থা বর্তমানে খুবই খারাপ। কিন্তু সেম জিনিস বাংলাদেশের দুটো পার্টি, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ, ঠিক আছে? আওয়ামী লীগ হচ্ছে শেখ হাসিনার, আর বিএনপি হচ্ছে তারিক আহমেদের, ঠিক আছে?
তো এই তারিক আহমেদ মানে বিএনপি এ চায় শেখ হাসিনাকে পাওয়ার থেকে হাঁটাতে। আর সে কি করছে, মোদিকে ভিলেন হিসেবে দেখাচ্ছে, ইন্ডিয়াকে ভিলেন হিসেবে দেখিয়েছে, কারণ ইন্ডিয়া আবার সবচেয়ে সেফ টার্গেট, মালদ্বীপের সেফ টার্গেট। কারণ ইন্ডিয়াকে যতই তুমি গালি দাও, ইন্ডিয়া তো অ্যাটাক করবে না, কারণ ইন্ডিয়া নো ফার্স্ট ওয়ার পলিসিতে চলে, নো ফার্স্ট অ্যাটাক পলিসিতে চলে। তাই ওদের পিআর টিম টুইটারে ইন্ডিয়াকে ভিলেন বানিয়ে দিয়েছে আর দেখাচ্ছে যে শেখ হাসিনা ও ইন্ডিয়ার বেস্ট ফ্রেন্ড। আর শেখ হাসিনা একজন ভিলেনের সাথ দিচ্ছে, যেটা হচ্ছে ইন্ডিয়া। আর সেই ইন্ডিয়া আগে গিয়ে বাংলাদেশকে কবজা করে নেবে, অথবা বিভিন্ন জিনিস তারা দেখাচ্ছে। তাই সেই বিএনপি দেখাচ্ছে ইন্ডিয়াকে বয়কট করতে, কারণ যেমন একটা ভিলেন ছাড়া মুভি ফ্লপ, তেমনই একটা ভিলেন ছাড়া যে কোনো পলিটিক্যাল পার্টি ফ্লপ। যেমন আমরা ইন্ডিয়াতেও দেখতে পারি, ইন্ডিয়াতে কি বিজেপি টিএমসি আছে, ভিলেন সেন্ট্রালে গেলে দেখা যায় সেখানে আম আদমি পার্টি আছে, কংগ্রেস বিজেপি আছে, তারা নিজের মধ্যে ফাইট করতে থাকে। কারণ ভিলেন না থাকলে কোনো পার্টি কোনোদিন উপরে যাবে না, কোনো পার্টি কোনোদিন সাকসেসফুল হবে না। একটা যে কোনো ফিল্মের মতো, একটা ফিল্মেও যদি ভিলেন না থাকে সেই ফিল্মটা সাকসেসফুল হয় না, ম্যাক্সিমাম চান্সেস ফিল্মটা ফ্লপ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের অবস্থাও যদি শেখ হাসিনাকে সরিয়ে দেয়, তো আজ বিএনপি যদি পার্টিতে চলেও আসে শেখ হাসিনাকে হারিয়ে, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে? তোমার ওই তারিক আহমেদ কে হবে? সেই তারিক তোমরা হয়তো যদি না জানো, তারিক হচ্ছে একটা পালাতক, ঠিক আছে? সে শেখ হাসিনাকে মারতে চেয়েছিল, কিন্তু যখন সাকসেসফুল হয়নি সে দেশ ছেড়েই পালিয়ে গেছে, ঠিক আছে? সেই তারিক বিদেশে থেকে নিজের দেশ চালাচ্ছে। ভাবো একবার, কত ফানি জিনিস। এমনটা হয়ে গেছে যে তুমি নিজের দেশে থেকে আমেরিকা চালাচ্ছ, মানে যে নিজের দেশে থাকে না সে সেই দেশের পার্টির লিডার। একবার চিন্তা করো, তাহলে সে কিভাবে সেই দেশটা চালাবে? আজ যদি শেখ হাসিনার জায়গায় যদি তারিক প্রাইম মিনিস্টার হয়ে যায়, সে কিভাবে দেশ চালাবে? সেটা একটা পালাতক আসামি। আর তারই একটা শিষ্য আছে এই যে পিনাকি ভট্টাচার্য, তারই একটা শিষ্য হচ্ছে পিনাকি ভট্টাচার্য। সে উল্টো পাল্টা বাংলাদেশের নিরীহ মানুষদের ব্রেইন ওয়াশ করে অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট করছে এবং দেখাচ্ছে ইন্ডিয়া যে তার জন্য কতটা ক্ষতিকর। আর সেই সবচেয়ে বড় বিষয়, সেই পিনাকি ভট্টাচার্য হচ্ছে হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, মানে বাংলাদেশের মানুষের সে সুরক্ষা চায়, বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস যে মানে স্বাধীনতা, তার জন্য সে লড়াই করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেও বাংলাদেশে থাকে না, সে বিদেশে থেকে সে বাংলাদেশের মানুষের সমস্যা সমাধান করে। এমনটা হচ্ছে আমি ইন্ডিয়া থেকে মঙ্গল গ্রহের মানুষের কি সমস্যা সেটা সমাধান করছি। তাহলে ভাবো, যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে থাকে না, তো সে কিভাবে বাংলাদেশের মানুষের জন্য লড়াই করে, আমি এটাই বুঝি না। লজ্জা হওয়া উচিত বিএনপি নেতাদের। আপনারা ভারতের সাথে আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতির কথা বলেন, মনে আছে বাউল ভাই, আপনার মনে থাকার কথা, বিজেপি যখন 2014 সালে ক্ষমতায় আসে তখন শুক্রবার এমবেসি বন্ধ, সেটাও আপনারা ভুলে গিয়েছিলেন। আপনার নেতারা ফুল আর মিষ্টি নিয়ে গিয়েছিল, ভেবেছিল কি যে আওয়ামী লীগের সাথে তো কংগ্রেসের সম্পর্ক ভালো, এখন বিজেপি ক্ষমতা আসছে, তাহলে বিজেপিকে আমি খাতির করে আমি যদি ক্ষমতায় আসতে পারি। সেই নির্লজ্জ বেহায়াপনা আপনার দল করেছে, আওয়ামী লীগ কখনো করেনি। এবং তো একটা জিনিস, নিজের না পার্শ্ববর্তী দেশের সাথে শত্রুতা করে কোনোদিন টিকা যায় না। এক্সাম্পল পাকিস্তান আফগানিস্তানের সাথে হোক, ইন্ডিয়ার সাথে হোক, বা আরো দেশের সাথে যার বাউন্ডারি শেয়ার হয়, ইরানের সাথে যেমন, তাদের সাথে সম্পর্ক খুবই খারাপ পাকিস্তানের, ঠিক আছে? তাই পাকিস্তানের অবস্থা দেখেছো, পাকিস্তান একদম প্রায় দেউলিয়া হয়ে শেষ। পাকিস্তানের অবস্থা খুবই খারাপ বর্তমানে। সেম ইন্ডিয়া যেমন, ইন্ডিয়া সবচেয়ে বেশি বাউন্ডারি, প্রায় 4000 কিলোমিটার বেশি বাউন্ডারি বাংলাদেশের সাথে শেয়ার, ঠিক আছে? পাকিস্তানের থেকেও বেশি বাউন্ডারি ইন্ডিয়ার বাংলাদেশের সাথে শেয়ার। আর এই বাংলাদেশের সাথে আজকে যদি শত্রুতা হয়ে যায়, তাহলে কি ইন্ডিয়ার জন্য ভালো? অবশ্যই ভালো না। আর সেম বাংলাদেশেরও এই রুলটা বাংলাদেশেও অ্যাপ্লাই হয়। বাংলাদেশ 3 দিক দিয়ে ইন্ডিয়ার সাথে ঘেরা, ঠিক আছে? আর এই ইন্ডিয়ার সাথে যদি আজকে বাংলাদেশের সমস্যা হয়, তাহলে বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা, ঠিক আছে? কারণ সব দেশের দরকার পার্শ্ববর্তী দেশের সাথে ভালো সম্পর্ক রাখার। যেমন এক্সাম্পল হিসেবে নর্থ কোরিয়া, ঠিক আছে? নর্থ কোরিয়া আজকে অবস্থা দেখো, নর্থ কোরিয়া কোনো দেশের সাথে নর্থ কোরিয়ার কোনো যোগাযোগ নেই। তাই আজ নর্থ কোরিয়ার সাধারণ মানুষ খুবই গরিব। সাধারণ মানুষের দিনটা চালানো না পুরো অনেক বড় ব্যাপার হয়ে যায়। তাদের কাছে নেই খাওয়া দাওয়া, নাই কোনো টেকনোলজি, না আছে কোনো স্বাধীনতা, কারণ সেই দেশে কোনো ডেভেলপমেন্ট নেই। কারণ প্রত্যেক দেশে একটা সার্টেন বাউন্ডারি থাকে, আর সেই বাউন্ডারির ভিতর ইনাফ সব জিনিস পাওয়া যায় না। লাইক ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়া যে বাউন্ডারিটা আছে, ইন্ডিয়াকে সব জিনিস পাওয়া যায় না। যেমন তেল আমরা ইরান থেকে আনতে হয়, অবশ্যই আমাদের অন্য দেশ থেকে আনতে হয়। তেল রাশিয়া থেকে আনতে হয়, বিভিন্ন জিনিস আমরা বিদেশ থেকে আনি, কারণ ইন্ডিয়া যে বাউন্ডারিটা, অবশ্যই সেখানে সবকিছু থাকবে না। বিভিন্ন দেশ আছে, সব দেশে সবকিছু থাকে না। সেম বাংলাদেশে সবকিছু থাকে না। যেমন বাংলাদেশ বেসিক যেটা পেঁয়াজ, সেটা ইন্ডিয়ার কাছ থেকে নেয়, ঠিক আছে? কারণ বাংলাদেশের পেঁয়াজটা সমান হয় না। আমাদের দেশে গরম মশলা, পেঁয়াজের দাম বেড়ে গেছে, ভারত থেকে আমরা পেঁয়াজ আমদানি করছি। 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি। বাজারের চেয়ে কিছুটা কম দামে পাওয়াই খুশি সাধারণ ক্রেতারা। পেঁয়াজ তো অবশ্যই ভালো, আর যেহেতু দামে কম পাইছি, এবার পেঁয়াজের সাইজটা একেবারে আমাদের জন্য খুব উপযোগী। ভারত ছাড়া অন্য যে কোনো দেশ থেকে পেঁয়াজ আমদানি করা কঠিন। ভারত সরকারের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণেই কিন্তু আমরা রমজানে আজকে পেঁয়াজটা পেয়েছি। এবং অনেক সামগ্রী বাংলাদেশ ইন্ডিয়ার কাছ থেকে নেয়। এবং বাংলাদেশের সবচেয়ে বড়
ইন্ডাস্ট্রি কি কটন ইন্ডাস্ট্রি, জামা কাপড় তৈরি করে ইন্ডাস্ট্রি, ক্লথিং ইন্ডাস্ট্রি, কিন্তু সেই ক্লথ কি দিয়ে তৈরি হয়? তুলো দিয়ে। আর সেই তুলোগুলো আসে ইন্ডিয়া থেকে। আর আজ যদি বাংলাদেশে ইন্ডিয়ার সেই তুলোগুলা বন্ধ হয়ে যায়, আর আজ ইন্ডিয়া যদি বাংলাদেশকে তুলো পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশের তো পুরো বস্ত্র শিল্প ঠাট পড়ে যাবে। আমাদের দেশের সবচেয়ে বড় যেটি এক্সপোর্ট জায়গা সেটা হচ্ছে গার্মেন্টস। এই গার্মেন্টসের 80% র মেটেরিয়ালস আসে ইন্ডিয়া থেকে। তা আমাদের বর্জন বাদ দেন, ওরা যদি বলে তোমাদের দিব না, তা আমরা কই যাব? এটা কি ভেবেছেন একবারও? বাংলাদেশে যে বাইকগুলো চলে সবচেয়ে বেশি কি চলে? টিভিএস এর বাইক আর বাজাজের বাইক, ঠিক আছে? এই দুটো বাইক দেশ ও সুশীর মধ্যে সবচেয়ে ভালো বাইক বানায়। আর এই দুটো বাইক কোত্থেকে আসে? ইন্ডিয়া থেকে আসে। আর যদি ইন্ডিয়া এই বাইক বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশ কোন বাইক চালাবে? তোমরা হয়তো বলবে চায়না থেকে বাইক আনবো, তাই না? কিন্তু তুমি একবার কি গুগলে সার্চ করো যে চায়নার বাইকগুলো, পাকিস্তানে তো চায়নার বাইক নেয়, একবার গিয়ে পাকিস্তানে তোমরা বাইকগুলো সার্চ করো গুগলে। অতীতকালে যে বাইকগুলো চলতো সেগুলো আজ বর্তমানে পাকিস্তানের কাছে চলছে। চায়না সেই বাইকগুলো বানিয়ে পাকিস্তানকে লুটে নিচ্ছে। সেই পুরোনো বাইকগুলো লাখ লাখ দামে পাকিস্তানকে বেচছে এবং সেই টাকাগুলো চায়না একদম লুটে নিচ্ছে পাকিস্তানের থেকে। আর আরেকদিকে যেমন মেডিকেল ট্যুরিজম, এই পিনাকি ভট্টাচার্যের মতো লোক দিল্লি এসে তো প্রচুর ভাষণ মারে যে বাদ দিয়ে দাও, ইন্ডিয়াতে যাবে না চিকিৎসা করতে, অন্য দেশের কাছে চিকিৎসা করতে যাও, তোমরা লন্ডন যাও, আমেরিকা যাও চিকিৎসা করতে, তাও ইন্ডিয়ার কাছে যাবো না। একটা কথা হয়তো পিনাকি ভট্টাচার্য জানে না যে বাংলাদেশের মানুষের কাছে অত টাকা নেই যতটা পিনাকি ভট্টাচার্যের কাছে আছে। কারণ নর্মাল যেমন ইন্ডিয়া বাংলাদেশ, আমাদের লোকরা খুব একটা বড় লোক না। হ্যাঁ অবশ্যই যারা হাই সোসাইটিতে থাকে তারা বড় লোক, কিন্তু ম্যাক্সিমাম লোক চাষবাসের উপর নির্ভর। তারা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তাদের কাছে অত টাকা নেই তারা গিয়ে আমেরিকা ইউরোপের মতো বিভিন্ন কান্ট্রিতে গিয়ে তারা নিজের ট্রিটমেন্ট করাবে। আর সেই মানুষ যখন ইন্ডিয়ার কাছে কম টাকায় চিকিৎসা পাচ্ছে, সে কেন অন্য দেশে যাবে? আজ হয়তো পিনাকি ভট্টাচার্য যে কোনো দেশে গিয়ে নিজের চিকিৎসা করাতে পারবে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ পারবে না। আর সেই মানুষটা যদি ইন্ডিয়াতে ভালো ট্রিটমেন্ট পায়, সে কেন ইন্ডিয়াতে আসবে না? আর আজ তোমার বাড়িতে যদি তোমার কোনো সমস্যা হয়, লাইক তোমার বাড়িতে বাবা মা সবার মধ্যে কোনো যদি সমস্যা হয় আর তার যদি ট্রিটমেন্টের দরকার হয়, আর তোমার যদি টাকা না থাকে, তো তুমি অবশ্যই যাবে আমার বাবা মাকে বাঁচাবো, আমার বাড়ির ফ্যামিলির লোকদের বাঁচাবো। সে ট্রিটমেন্ট যেখান থেকে আমরা করি, আর তোমার কাছে হয়তো টাকা নেই, তো তুমি কি যাবে আমি যেখান থেকেই পারবো আমার ট্রিটমেন্টটা করাবো। একটা লোকের যখন বাবা অসুস্থ না আর তার কাছে যখন টাকা নেই এবং তার ট্রিটমেন্ট বাংলাদেশে হয় না, সেই মানুষটা না কোনোদিন বয়কট ইন্ডিয়া বুঝে না, ঠিক আছে? যখন তার ফ্যামিলিটাই থাকবে না, তার কাছে কি বয়কট ইন্ডিয়া, কি বাংলাদেশ? তার কাছে তো কিছুই নেই, দেশ ফেস তো কিছুই নেই। সবার তো ফ্যামিলিটা আগে, তাই না? ফ্যামিলির সাথে তো নিজের দেশ রিপ্রেজেন্ট করে। তাই তুমি সেই মানুষটাকে জিজ্ঞেস করো যার আজকে বাড়িতে ভাত নেই, যার আজকে বাবা অসুস্থ, যার কোনো টাকা নেই, সে ট্রিটমেন্ট না করলে তার বাবা মা অবস্থা খারাপ হয়ে যাবে, তার হয়তো ট্রিটমেন্ট না করালে তার ফ্যামিলির লোক থাকবে না, সেই মানুষটা কি বুঝবে? বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়া প্রোডাক্ট ব্যান করো, সে তো চাবে তার বাবা মাকে আগে ঠিক করতে, সে যেখান থেকেই হোক। সে তো চাবে তার বাবা মাকে আগে সুস্থ করাতে, সে যেখান থেকেই হোক, তাই না? তো সেই মানুষটাকে বয়কট ইন্ডিয়া কি বুঝবে? আর বাংলাদেশ আর ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা কি? ক্রিকেট। আর সেই ক্রিকেট ব্যাটটা মানে এন্ট্রি লেভেলের ব্যাটটা কি হয়? কাশ্মীরি উইলো দেওয়া হয়। সেই কাশ্মীর কোথায়? ইন্ডিয়ায়, ঠিক আছে? ইন্ডিয়ায় বাংলাদেশকে এবং সঙ্গে বিভিন্ন দেশে সেই ব্যাটের কাঠটা পাঠায়, যা দিয়ে ব্যাট তৈরি হয় কাশ্মীরি উইলো। তাছাড়া ওয়ার্ল্ডে দু ধরনের ব্যাট তৈরি হয়, একটা কাশ্মীরি উইলো দিয়ে আর একটা ইংলিশ উইলো দিয়ে। আর এই কাশ্মীরি উইলো ব্যাটটার একটু দাম কম, আর এই ইংলিশ উইলো ব্যাটটার দাম প্রচুর বেশি, 20,000, 30,000, 40,000 থেকে এটা শুরু হয়। তো আপনি একটা বাংলাদেশের সাধারণ ছেলেকে গিয়ে বলবেন এই ইংলিশ উইলো ব্যাটটা দিয়ে খেল, কাশ্মীরি উইলো ব্যাটটা দিয়ে খেলিস না, কারণ কাশ্মীরি উইলো ব্যাটটা ইন্ডিয়ার। সে একটা ছেলে যার টাকা নেই, সে কোনো মতে ক্রিকেট খেলে দেশের নাম উজ্জ্বল করতে চায়, আপনি সেই ছেলেটাকে কিভাবে বলবেন যে তুই ইংলিশ উইলো দিয়ে খেল ব্যাটটা আর ইন্ডিয়ার কাশ্মীরি উইলো দিয়ে খেলিস না? সেই ছেলেটা যখন কাশ্মীরি উইলো ব্যাটটা পাচ্ছে কম দামে 3-4 হাজার বা 2-1,000 টাকায় পাচ্ছে, সে কেন ব্যাটটা দিয়ে খেলবে না? তার কাছে কি অত সামর্থ্য আছে যে 40,000 টাকার ব্যাট দিয়ে খেলবে? তার বাবার অত টাকা আছে, তার বাবা এত দামি ছেলেকে ব্যাট করে দিবে শুধুমাত্র সেই ছেলেটা ক্রিকেটার হওয়ার স্বপ্ন। আর সেই ছেলেটা তাহলে ক্রিকেটার হওয়ার স্বপ্ন তো চিরদিনের মতো শেষ হয়ে যায়। তো পারবেন আপনারা সেই ছেলেটা স্বপ্ন কেড়ে নিয়ে নিজের বয়কট ইন্ডিয়া মুভমেন্ট কমপ্লিট করতে? পিনাকি ভট্টাচার্য কিনে দিবে সেই ছেলেটাকে একটা 40,000 টাকার কাশ্মীরি ব্যাট? দিবে? কোনোদিনও না, 1 টাকা দিবে না পিনাকি ভট্টাচার্য। সে খালি উস্কানি মারতে পারে, সাধারণ মানুষের দুঃখে কোনোদিন সে পাশে দাঁড়ায় না। কারণ কি বলতো, মানুষকে না গাছে উঠানো খুব সহজ, কিন্তু গাছ থেকে নামানো খুব কঠিন। তাই সবাই উস্কানি মেরে গাছে তো উঠাতে পারে, কিন্তু উঠে গেলে নামায় না। আর আইপিএলও দেখবেন, বাংলাদেশের আইপিএল কি দেখে? বাংলাদেশের আইপিএল নিজের বিপিএল এর থেকেও বেশি আইপিএল উপভোগ করে। বাংলাদেশের লোকরা মুস্তাফিজুর রহমানকে কি ভালোবাসে, সেই মুস্তাফিজুর রহমান বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে আইপিএলে, এই ওয়ার্ল্ডের সবচেয়ে বড় লিগ, যেখানে সেই মুস্তাফিজুর রহমান বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। আপনারা বলবেন মুস্তাফিজুর রহমানকে আইপিএল না খেলতে? বলবেন আপনারা? অথবা আপনারা বলবেন যে আইপিএল আমরা দেখবো না, ব্যান করে দাও আইপিএল ব্যান করে দাও বাংলাদেশে? আপনারা বলবেন? যেমন বাংলাদেশে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয় তার থেকে আইপিএল অনেক গুণে বেশি ভালো, অনেক গুণ বেশি ভিউয়ার্স, ঠিক আছে আইপিএল এর। কারণ সব জিনিসে ভালো হয় না। বাংলাদেশে যেমন সুন্দর সুন্দর নাটক বলা হয়, সেই লেভেলে কিন্তু পশ্চিমবঙ্গ নাটক পারে না, সেই লেভেলে কিন্তু পশ্চিমবঙ্গ এখন নাটক বানাইতে পারে না। মুস্তাফি করিমের নাটক
তিনি কি করে সিকান্দার বক্স বানায়, হয়তো আমি নামটা ঠিক করে জানি না। সিকান্দার বক্স সিরিজটা আছে, সেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তার সঙ্গে অনেক আরো অ্যাক্টররা আছে যাকে আমার খুব পছন্দ হয় বাংলাদেশের, তাদের নাটকগুলো খুবই ভালো হয়। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বাংলাদেশের লেভেলের এখন নাটক বানাতে পারে। সেম বাংলাদেশেও আছে, যেমন বলিউডে অথবা আপনি ইন্ডিয়ার সাউথের মুভিগুলো চিন্তা করেন, বাংলাদেশ কি পারে সেই লেভেলে মুভি বানাতে? তাই বাংলাদেশের লোকরাও ইন্ডিয়ার সেই মুভিগুলোকে প্রচুর পছন্দ করে। আমি যেমন কত বড় ইন্ডিয়া, 28টা রাজ্য, ইন্ডিয়ার 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল, তা সত্ত্বেও এত বড় দেশ হওয়া সত্ত্বেও আমি বাংলাদেশের ক্রিকেট অ্যানালাইসিস দেখি। যে অনফিল্ড চ্যানেলটা আছে না, স্বামী ভাই যে চালায়, তার ডকুমেন্টারিগুলো আমি দেখি, তার অ্যানালাইসিস গুলো আমি দেখি, কারণ আমার সবচেয়ে বেশি ভালো লাগে ইন্ডিয়াকে ছেড়ে আমি তার ভিডিওগুলো দেখি, কারণ আমার তারগুলো বেশি ভালো লাগে। তো আপনি কি আমাকে বলবেন বাংলাদেশের প্রোগ্রাম দেখা ছেড়ে দাও, অথবা আমি কি আপনাকে বলবো বলিউড মুভি দেখা ছেড়ে দাও, অথবা আমি কি আপনাকে বলবো IPL দেখা ছেড়ে দাও? আপনারা আমাকে কি বলবেন সেই নাটক দেখা ছেড়ে দাও? তাই এগুলো কিন্তু শেষ হবে না। তাই একটা দেশ আরেকটা দেশের উপর সবসময় ডিপেন্ডেন্ট। ইন্ডিয়া যেমন বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট, বাংলাদেশ যেমন ইন্ডিয়ার উপর ডিপেন্ডেন্ট, দুজন দেশ সবার উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়, তাহলেই একটা সুন্দর দেশ গঠন হয়। তো এটাই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয় চ্যানেলটাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর ডিটেল অ্যানালাইসিসে এই ভিডিওটা আমি বানিয়েছি, এটা তোমরা দেখে তোমাদের ব্রেন আরো বেশি খুলে যাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই উল্টোপাল্টা ভিডিও না দেখে, উল্টোপাল্টা ইনফ্লুয়েন্স না হয়ে নিজের চিন্তা দিয়ে বিচার করো। একটা পার্শ্ববর্তী দেশ তার সাথে সম্পর্ক রাখা ভালো, না তার সাথে ক্যাচাল ঝগড়া করে পুরো বয়কট করা ভালো? তো ডিসিশনটা আপনাদের কমেন্টে লিখে জানাও। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।